আম আত্মহত্যাটা এখন অনেক বেড়ে গেছে। আ তার প্রধান কারণ হলো মানুষ ভীষণ একা হয়ে গেছে। স্পেশালি যারা ইয়াংস্টার্স, ওরা না ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকে গেছে। মানুষের সঙ্গে মানুষের যে একটা ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন, সেটা কমে গেছে, সেটা অসম্ভব প্রয়োজন। আর করতে করতে ওদের পরিধিটা ভীষণ ছোট হয়ে যায়। আর ওরা ভাবে সেটাই রিয়েল ওয়ার্ল্ড। ওটাতে রিয়েল ওয়ার্ল্ড না, সেটা ওদের বোঝানোর জন্য বোধহয় বড়দের শুধু না, আম, সমাজের কিছু মানুষ তাদের এগিয়ে আসতে হবে, যেরকম এই কাজটা হচ্ছে এখানে। আর মানুষ যখন আত্মহত্যা করতে যায়, তখন কিন্তু চায় যে কেউ একজন তাকে আটকাক, কেউ নিজেকে শেষ করে দিতে চায় না। কিন্তু ওটাও কিন্তু ইটস আ ক্রেভিং ফর লাভ। আমাকে কেউ ভালোবাসে না, কিন্তু কেউ যদি বাসে তাহলে কিন্তু সে সেটা করবে না। ওরা ভুল বোঝে, মানুষ যে ভালোবাসে না তা তো না, কিন্তু ওই যে ওরা কেউ খোলে না নিজেদের। তাই মানুষের সঙ্গে মানুষের একটা আত্মিক যোগটা, সেটা কিন্তু কোনো গ্যাজেটের মধ্যে দিয়ে হয় না। সোশ্যাল মিডিয়া সে কাজটা করতে পারে না। আর অনেক ভুল ইনফরমেশন থাকে, যেগুলো ওরা ঠিক ভেবে আর আর ওরা ওই সোশ্যাল মিডিয়া কি বললো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো শুনেছি কি লাইক না থাকলে নাকি ডিপ্রেশনে চলে যায়। এটা একটা কোনো কথা হলো? কিন্তু সেই জন্য মানুষের এটার থেকে একটু বেরোতে হবে। সেটা বোধহয় সমাজের অন্যান্যরা যারা একটু এক্সপিরিয়েন্স, তাদের কাছে গেলে তারা সাহায্য করবে সেটা করতে। আর যখন ওইরকম মনে হবে, তখন কারোর কাছে যেতে হয়। সেই মুহূর্তটা একবার যদি থামানো যায়, তাহলেই আর সেই কাজটা তারা করবে না। আমার যেটুকু আমার অভিজ্ঞতা বলে। তো সেক্ষেত্রে প্রিভেনশনটাই তো বলছি, যে মানুষের কাছে মানুষের সঙ্গে যোগটা কমে যাচ্ছে, যে ফিজিক্যাল যোগটা সোশ্যাল মিডিয়া দিয়ে যোগ হয় না, হয় না, ভীষণ অভাব। সামনাসামনি সংযোগের অভাব। সংযোগ অনেক আছে, কিন্তু ঠিক ঠিক আমাদের ছোটবেলায় ডিপ্রেশন তো কোনোদিন হতো না, কিছুই হতো না। ওটা কি জিনিস তাই জানতাম না। এখন শুনি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সব ডিপ্রেশন, দে সুইসাইডাল। কেন কেন? পৃথিবীটা সুন্দর, সেটা খুঁজে নিতে হবে। আর সেটা কেউ একজন সাহায্য করবেই, তার কাছে যদি আমরা যাই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় যেটা প্রস্তাব দিয়েছিল, কতটা ভালো লাগে? এটা তো নিশ্চয়ই একটা বিশাল উদ্যোগ, বিশাল উদ্যোগ। অনেক অর্গানাইজেশন আছে যারা এই কাজটা করে, যে মানুষ জানতে পারে না। তাই মিডিয়ারও দায়িত্ব মানুষের কাছে সেই খবরগুলো পৌঁছে দেওয়ার, যে কোথায় গেলে তারা সাহায্য পাবে যখন সত্যি তাদের প্রয়োজন। সমাজ মাধ্যম তো একটা দায়িত্ব নিয়ে নিয়েছে। সমাজ মাধ্যম তো একটা দায়িত্ব। সমাজ মাধ্যম তো দায়িত্বটা তো ঠিক, যেটাই তো বলছি, যে সেটা তো ঠিক দায়িত্ব না। ডিপ্রেশনটা কিছু মানুষ আছে, আমি জানি, আমার যেটা নিজের অভিজ্ঞতা থেকে, ওটা কিরকম একটা লাক্সারির মতো হয়ে গেছে। আই এম ডিপ্রেসড, আমি এখন ডিপ্রেশনে আছি, এখন ভীষণ একটা সিজন। হ্যাঁ, ওটা একটা অদ্ভুত একটা ফ্যাশনের মতো দাঁড়িয়ে গেছে অনেকের কাছে, সব না, কিন্তু জেনুইন যারা, তাদের সাহায্যের প্রয়োজন। সেই সাহায্যটা কোথায় পাবে তারা? আমার মনে হয় সংবাদ মাধ্যম সেটা ওদের কাছে পৌঁছে দিতে পারে, যদি তারা ওই সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু ইনফরমেশন, তো ঠিক ইনফরমেশনও থাকে না, তাই সংবাদ মাধ্যম যদি ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেয়, আই এম শিওর অনেক অনেক জীবন সুন্দরভাবে বাঁচতে পারবে। আসলে আমি বলি যে আমি নিজে যেহেতু এই পথটা দিয়ে গিয়েছি, আমি জানি এর কষ্টটা কি, আর সমাজ কতটা জাজমেন্টাল, পরিবার কতটা জাজমেন্টাল। তাই জাজমেন্টাল হলে না
মানুষ ওই স্ট্রেস ডিপ্রেশন থেকে যতই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাক বেরোতে পারে না। যদি আমরা হাতটা বাড়িয়ে দিই, আমরা বলি আমি তো আছি, বা তুমি কেমন আছো, তোমার হাসিটা ফেক হাসি নয় তো, তাহলে বোধহয় মানুষটা খুলে কথা বলতে পারে। আর এখন এই নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে যেটা হয়েছে যে এই যে সবাই মিলে একসাথে খাওয়া, তারপরে ছাদে বসে গল্প করা, এগুলো তো চলে গেছে। তাই শব্দ বিনিময়, অনুভূতি বিনিময় খুব কম হয়। আত্মহত্যা কিন্তু অনেক পরে আসে, তার আগে আসে কিন্তু প্রতিকূলতা, স্ট্রেস, ডিপ্রেশন। এই তিনটে সিঁড়ির কোনো একটা সিঁড়ি থেকে যদি তাকে টেনে বের করা হয় তাহলে কিন্তু মানুষটা বেঁচে যায়। আর এই প্রত্যেক দিন নিউজ পেপার খুললে, খবরের কাগজ খুললে, তারপরে টিভি দেখলেই যদি আত্মহত্যার খবর দেখি, তাহলে আমাদের মনের ভেতরটা প্রথম থেকে খারাপ হয়ে দিনটা শুরু হয়। আর এই যে কোটায় এত আত্মহত্যা দেখছি, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার পুরুষ মহিলারা আত্মহত্যা করছেন, এবং আরেকটা ট্রেন্ড হয়েছে যেটা হচ্ছে ভিডিও করে আত্মহত্যা করা। এটাতে না আরও মানুষ ভাবে যে এটাই বোধহয় একমাত্র পথ পালিয়ে যাওয়ার, কিন্তু জীবন যে আরও সুন্দর, আরও অনেক পথ আছে। জীবনটা তো নদীর মতো, প্রতিকূলতাটা পেরোলেই যে আরও সামনে ভালো সুন্দর সময় আসতে পারে, সেইটাকে তাদের বোঝাতে হয়। সেই বোঝানোর জন্যই এই প্রয়াস। এটা অনুষ্ঠান না, এটা একটা অনুষ্ঠান যোগ্য। ওই জন্য অহং স্বাহা, নিজেকে ভালোবাসো তাহলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে, অন্যকে ভালোবাসতে পারলে এই চেনটা কিন্তু চলতেই থাকবে। আমরা এভাবে এত আত্মহননের কথা শুনবো না। সাংবাদিকদের হাত কাঁপবে না, সাংবাদিকদের গলা কাঁপবে না যে আমার বাড়ির লোকটাও তো আছে, সে আদৌ ভালো আছে তো। আমরা এই জেনারেশনকে দোষ দিই, কিন্তু যখন এই জেনারেশনের বাচ্চাগুলো খেত না তখন আমরাই কিন্তু তাদের হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম রূপকথার গল্পটা বলিয়ে। তাই সেগুলো আবার ফিরিয়ে আনা দরকার, কারণ রেনেসাঁসের আগে তো একটা যুদ্ধ চলে, সেই যুদ্ধটা চলছে। রেনেসাঁ আসবে, ভালো খবরগুলো আসবে, আর তার জন্যই তো এইসব অনুষ্ঠান। আমি সেটাই বলবো দ্যাট আমার নিজেকে একটা মেয়ে, সেটা 23 ইয়ার্স, 23 বছরের মেয়ে, আমি ফিটনেসকে নিয়ে অত খুব ভালোবাসি। বাট আমি সবসময় ওকে বলি যে শুধু ফিটনেস না, মেন্টাল হেলথও খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় ওর সঙ্গে থাকছি, ওকে শুনি। বাট শোনার খুব ইম্পর্টেন্ট। আজকে ইউথ যে আছে, যেটা ভাবে আমি খুব উইক হয়ে গেছে, আমি নিজের কথাটা বলতে পারছি না, সেটার জন্যে আজকে অ্যাজ আ পেরেন্টস, অ্যাজ ফ্রেন্ডস, জাজ লেস অ্যান্ড লিসেন মোর। সেটাই আমি বলবো দ্যাট we have to talk and just don't think that we are weak. আজকে আমার একটু বোন ব্রেক হয়ে যায়, তার আমি ঠিক করি না, তো সেটাই মেন্টাল হেলথ। কি হয়েছে, তোমাকে কথা বলতে হবে সবার সঙ্গে। যে আজকে ইউথের সবার বড় প্রবলেম যে আজকে ফোনটা, অনেক জিনিসটা এসে গেছে, অত ইজি হয়ে গেছে, তো সেটার জন্য কথা বলতে হবে that yes, that you have to have your phone for important things. রাত্রি ঘুমাবার আগে 30 minutes before you have to keep your phone and just meditate খুব ইম্পর্টেন্ট। সেটার জন্য কথা বলতে হবে, শুধু আমাকে নিয়ে সবাইকে। কেন টুগেদার উই মেক আ ডিফারেন্স। কাউন্সিলিং কার দরকার, স্টুডেন্টের দরকার না প্যারেন্টসের দরকার? আমার মনে হচ্ছে সবাইকে, পেরেন্টসকে আর আজকে স্টুডেন্টসকেও। কেন আজকে পেরেন্টস স্কুলে পাঠিয়ে দেয় বাচ্চাগুলোকে, বাড়িতে বাচ্চাগুলোর ঢুকে। ঠিক আছে, পেরেন্টস আজকে কাজ করে, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। আপনি 1 ঘন্টার জন্য আপনাদের বাচ্চাগুলোর সঙ্গে আছে, সেটা আপনাকে দিতে হবে। সেই 1 ঘন্টায় আপনি নিজে ফোনতে থাকতে হবে না, সেটা 1 hour অলসো ইউ হ্যাভ টু। সেটাই আমি এক্ষুনি বললাম, 23 old daughter I have, so I have always been with her. I am also a working mother. আমি নিজে একটা আর্টিস্ট, আর আমি বুঝতে পারছি আমি সবসময় ওর সঙ্গে থাকি না, আর যখন থাকি আমি শুধু আমার টাইমটা ওকে দিই। ডিপ্রেশন, অ্যাংজাইটি এমন একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি থাকে। কিছুটা হচ্ছে, আমি একবার সৌম্যজিৎদার একটা ইভেন্ট আমি অ্যাটেন্ড করেছিলাম, সেখানে একজন হস্তলিপি বিশারদ এসেছিলেন, যিনি হাতের লেখা দেখে মানে রেকগনাইজ করতে পারেন। গ্রাফোলজি। হ্যাঁ, যিনি হাতের লেখা দেখে রেকগনাইজ করেন যে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আছে কতটা, এবং সে কতটা ডিপ্রেসড। এবং একজন ডক্টরও ছিলেন, উনি বলেছিলেন এর কিছু মেডিকেল ট্রিটমেন্টও আছে। যেমন আমাদের যখন এক তো হচ্ছে জেনেটিক ইস্যু,
যেটা সুইসাইডাল টেন্ডেন্সির পেছনে কিছুটা জেনেটিক ইস্যু থাকে, মানে আমার হয়তো আছে, ফ্যামিলি হিস্ট্রিতে আছে, আমার ঠাকুরদা বা বাবা বা তার আগে কেউ এরকম করেছে, ওটা জিন আমাদের তারা করে। আর যেমন আমাদের চরিত্র, স্বভাব চরিত্রে তো আমরা মা বাবার দিকের জিনটা পাই। আর একটা আমি শুনেছিলাম, ডক্টর বলেছিলেন যে আমাদের শরীরে যখন ভিটামিন D3 এবং ভিটামিন B12 যখন মাত্রার থেকে অনেক কমে যায় এবং আমাদের যে জিনগত বৈশিষ্ট্য, মানে ওই সুইসাইডাল টেন্ডেন্সিটা আগে চলে আসে, তখন মানুষ আত্মহত্যা করে। তো এখানে একটা সায়েন্টিফিক রিজনও থেকে যাচ্ছে। তো প্রথমে আমি আমার কথায় পরে আসছি, আগে বলি আমরা যদি মানুষের পাশে তো থাকবোই, মানুষকে বোঝাবো, ভালোবাসবো, কথা শেয়ার করব, সাথে সাথে যদি একটু ডক্টর কনসাল্ট করি। কারণ তখন আমি শুনেছিলাম ওই যে হস্তলিপি বিশারদ, উনি সিয়াচিনে যে সোলজাররা পোস্টিংয়ে যান, তারা ওখানে 1 বছর 6 মাস 1 বছর ওখানে পোস্টেড থাকে, তো ওদের মধ্যে আত্মহত্যা প্রবণতা অনেক বেশি হয়। তো এত সুইসাইড হচ্ছিল ওখানে যে ওই স্যারকে ইন্ডিয়ান আর্মি থেকে অ্যাপয়েন্ট করা হয়, যাতে সিয়াচিনে পোস্টিং যাওয়ার আগে যাদের পোস্টিংয়ে পাঠানো হচ্ছে তাদের হাতের লেখাগুলো চেক করে, মানে নির্ধারণ করে নেওয়া হয়, হ্যাঁ ইফ হি ইজ এলিজিবল টু গো অর নট। তখন আর সেই ডক্টর বলেছিলেন যে তার একমাত্র ট্রিটমেন্ট সেই সময় কি করা যায়। আমি তো তার সাথে কথা বললাম, কথা বলার পরে তো সে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে গিয়ে রাত্রের একটা অনেক লম্বা সময়, যে সময় আমিও ঘুমোচ্ছি, ও হয়তো সেই মানুষটা হয়তো জেগে আছে, আমার পক্ষে সম্ভব হচ্ছে না তার সাথে কথা বলা। সেক্ষেত্রে তার তখনই মেডিকেশন শুরু হয়, ভিটামিন D3 আর ভিটামিন B12 দেওয়া হয়। অ্যাংজাইটি, আমাদের প্রত্যেকটা মানুষের অ্যাংজাইটি হয়, ওটা ভিটামিন B12 যদি আমাদের শরীরে কমে যায়, আমরা যদি ঠিক সময় ডক্টর দেখাই এবং মেডিকেশন শুরু করি, সেটা আমরা রিকভার করতে পারবো। এটা গেল একটা 50% দিক। বাকি 50% যেটা রয়েছে সেটা হচ্ছে একে অন্যের সাথে কথা বলা, ফ্যামিলি ভ্যালু। যেমন আমার হয়তো কোনো একটা কিছু আমি করতে চাই, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, সেটা আমি করতে পারছি না, তার জন্য ভেতরে একটা খুব ক্ষোভ হচ্ছে, ক্ষোভ থেকে অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু পর মুহূর্তে আমি সেলফ অ্যানালিসিস করছি যে এখন হচ্ছে না, পরে নিশ্চয়ই হবে। এবার যে মানুষরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাদের তো দোষ নেই, তারা তো এই যে এখন হচ্ছে না পরে নিশ্চয়ই হবে এটা ভাবার মতন অবস্থায় নেই। সেই জন্যই তাদের একটা মেডিকেশন দরকার এবং পরিবারের পাশে, পরিবার বন্ধু বান্ধবের পাশে থাকা দরকার। আর আমার ক্ষেত্রে আমি ফ্যামিলি ভ্যালুতে বিশ্বাসী। আমি একা থাকতে ভালোবাসি না, একা থাকি না, আমি একটা বড় পরিবারের মধ্যে থাকি। তো সেখানে একা যখন বসে আমি দুঃখ পাচ্ছি, সেই সময় যদি আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম বা আমার হাজবেন্ডকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি, জিনিসটা অনেকটা হালকা হয়ে গেল। এবার আমি হয়তো ওভার এক্সপ্রেসিভ বলে, যে মানুষটা ওভার এক্সপ্রেসিভ নয়, যে মায়ের গলা জড়াতে পারছে না, সেই ক্ষেত্রে বাড়ির লোককে ইনিশিয়েটিভ নিতে হবে, তুমি কি সমস্যায় আছো সেটা জোর করে খুঁজিয়ে জিজ্ঞেস করতে হবে। হয়তো সে ঝগড়া করবে, চেঁচাবে, কিন্তু তার মধ্যে সেই চিৎকারের মধ্যে দিয়ে তার ওই যে একটা প্রবণতা সেটা রিলিজ হয়ে যাবে। বা যে, তো আমাদের মাথায় রাখতে হবে যে মানুষটা ওভার এক্সপ্রেসিভ নয়, যে ইন্ট্রোভার্ট, তাদের সাথে বেশি গায়ে পড়ে কথা বলা, তাদেরকে একাকিত্বে না ছেড়ে দেবো। আমি একা থাকতে ভালোবাসি, এরকম কোনো কথা হয় না। আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা তো জঙ্গলে থাকি না, আমরা কি দরজা বন্ধ করে একা থাকবো? যে মানুষগুলোর এর মধ্যে এই প্রবণতা রয়েছে তাদের পাশে থাকা, খুঁজে বার করা। তো আমার যখন অ্যাংজাইটি হয় আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম, মা আমার এটা খেতে ইচ্ছে করছে, আমি এক্ষুনি খাবো, বানিয়ে দাও, খেলাম, অ্যাংজাইটি দূর হয়ে গেল। সবার ক্ষেত্রে সেটা হয় না। আর তবে এটা বলবো, শুধু কথা বলে হবে না, ডক্টরের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে। আমি তো সমজিৎদার কাছে আমি মানে কি বলে ধন্যবাদ জানাবো জানি না কেন, আমাদের কিন্তু সাধারণ মানুষদের, আমরা যারা ডক্টর নই, আমাদের কোনো ধারণাই নেই যে এর কোনো ওষুধ হয়। ভিটামিন B12 যদি আমাদের শরীর থেকে কমে যায়, আমাদের যে আত্মবিশ্বাস কতটা তলানিতে গিয়ে ঠেকতে পারে এবং যে অ্যাংজাইটি কি আকার ধারণ করতে পারে, এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমি সেই থেকে জানলাম এবং আমি আজই সমজিৎ দাকে বললাম, ওই যে হস্তলিপি বিশারদ যিনি, তার নাম্বারটা আমাকে দেবেন। হ্যাঁ, কারণ আমার আশেপাশে
শুধু আমার আশেপাশে কেন, আমাদের প্রত্যেকটা মানুষের সেলফ অ্যানালিসিসেরও দরকার, যে আজ নেই কাল আমার মধ্যে প্রবণতা হবে কিনা তো আমি জানি না। এবং আমি যদি ফ্যামিলি হিস্ট্রি দেখি, হয়তো আমার বাবা বা ঠাকুর দাদার মধ্যে সেটা নেই, কিন্তু তার পূর্বপুরুষের কি ছিল তো আমি জানি না। তো আমাদের প্রত্যেকটা মানুষের একটু ইনিশিয়েটিভ নিয়ে সেলফ অ্যানালিসিস দরকার, কারণ জীবন একটাই, স্ট্রাগল থাকবেই। এবং আমি যদি স্ট্রাগল না করি তাহলে যে ভালো ফলটা পাবো, সেই ফল পাওয়ার আনন্দ উপভোগ করবো কি করে? তো স্ট্রাগল, কারোর বেশি কারোর কম, স্ট্রাগল করতে হবে, লড়তে হবে, তাও পরের দিন একটা সুন্দর সকাল দেখার অপেক্ষায়। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।